পশ্চিমবঙ্গ বর্তমানে আমরা যে 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কথা শুনেছিলাম, বা আমরা 71-এর যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধের আন্দোলন চলছে সেই সময়ে আমরা যখন সেখানকার প্রত্যেক দিনের ধারা বিবরণীগুলো পড়তাম বা আমাদের যে স্মৃতিচারণাগুলো আমরা পড়েছি, বিশেষ করে আমি পূর্ববঙ্গের উদ্বাস্তু পরিবারের একজন সন্তান। তো আমার ঠাকুরদা, তার বাবা বা ঠাকুমা এদের মুখে যে সে সময়কার যে বিবরণগুলো শুনেছি, সেগুলো আজকের 2023-এ দাঁড়িয়ে বা 24-এ দাঁড়িয়ে সন্দেশখালিতে একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সন্দেশখালি, আমি বলছি আপনাদের ক্যামেরার মাধ্যমে, যে এই সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, নিন্দা করার ভাষা, ধিক্কার জানাবার ভাষা, এইসব শব্দগুলো না বড্ড নাটকীয় শব্দ মনে হচ্ছে সন্দেশখালির ঘটনাটা দেখার পর থেকে। এরকম সন্দেশখালি আমাকে বলতে পারেন পশ্চিমবাংলায় আরও কত জায়গায় আমরা পৌঁছতে পারছি না? আজকে একটা সন্দেশখালি থেকে আমরা যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, আপনারা বলুন মালদার কালিয়াচক, সুজাপুর, আপনারা বলুন উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল, যে অঞ্চলগুলোতে হিন্দুরা প্রতি মুহূর্তে নিজেদের জীবন হাতে করে বেঁচে আছে। এত দূর যাচ্ছেন কেন? মুর্শিদাবাদ, সেখানে এই মুহূর্তে 45% হিন্দু। আজকে মুর্শিদাবাদের মানুষগুলো, হিন্দু মায়েরা, হিন্দু বোনেরা, হিন্দু মেয়েরা, তারা যখন ইউনিভার্সিটি থেকে পড়ে, কলেজ থেকে পড়ে বা স্কুল থেকে পড়ে, প্রাইভেট টিউশন থেকে পড়ে বাড়ি ফেরে, তাদেরকে কি পরিমাণ একটা বিশেষ সম্প্রদায়ের দ্বারা টিটকিরি, গালিগালাজ, অশালীন কথা, শ্লীলতাহানি, ধর্ষণের আমরা খবর পাই। আমরা হয়তো সেই খবর মেইনস্ট্রিম মিডিয়া বা আপনাদের চ্যানেলগুলোর মতো চ্যানেলের মাধ্যমে আমরা সেই খবর পাই না। তো সন্দেশখালিটা একটা ডেমো, আমি আপনাদের বলছি। আমার দৃঢ় বিশ্বাস, যদি পশ্চিম বাংলায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রাণিত পুলিশ প্রশাসন, যে পুলিশ প্রশাসনকে দিয়ে উনি প্রতি মুহূর্তে সত্যকে ধামাচাপা দেওয়ার একটা প্রাণপণ চেষ্টা করেন, যে প্রশাসন কেন্দ্রিক একটা ব্যবস্থা, আমলাতান্ত্রিক ব্যবস্থার কথা আমরা বাম আমলের শেষের দিকেটা শুনেছিলাম। তো আমলাতান্ত্রিক বা প্রশাসনিক পুলিশ সর্বস্ব যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, এই পুলিশ প্রশাসন যদি একদম নিশ্চুপ হয়ে যায় বা তাদেরকে যদি কোনোভাবে স্তব্ধ করে দেওয়া যায়, আমি বলছি যদি এখানে সেনাবাহিনীর টহলদারি বেড়ে যায়, যদি এটা সেনার হাতে ছেড়ে দেওয়া হয় পশ্চিমবাংলাকে, এরকম সন্দেশখালির ঘটনা দেখা যাবে আমার আপনার ঘরের পাশ থেকে অনেক কেচকুর থেকে উঠে বেরোচ্ছে। সন্দেশখালি তো শুধুমাত্র একটা নমুনা, এরকম কত সন্দেশখালি আছে। আমি ভাবতেও পারি না, একজন মা, হিন্দু মা, তিনি বলছেন যে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের স্বামীর সম্মতি অসম্মতির কোনো ব্যাপারই নেই। তাহলে মহারাজ, এখানে যে শুভেন্দুবাবু বলছেন যে সন্দেশখালির মডেলটাই আসলে গোটা বাংলার মডেল, একদম সেটা একদম সত্যি কথা বলেছেন শুভেন্দুবাবু। রাজ্যের বিরোধী দলনেতা শুধু তাই নন, শুভেন্দুবাবুর মতো দূরদর্শী রাজনীতিবিদ, বিচক্ষণ রাজনীতিবিদ পশ্চিমবাংলার ইতিহাসে, পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে যতজন বিরোধী দলনেতা এতদিন আমরা দেখেছি এ যাবৎকালে স্বাধীনতার পরে, তাদের মধ্যে শুভেন্দুবাবু আমার চোখে দেখা শ্রেষ্ঠতম বিরোধী দলনেতা। আমি জানি না আগামী দিনে কি হবে। আজকে শুভেন্দুবাবু যে কথাটা বলছেন, বা যেভাবে একটা সুসংগঠিতভাবে বিধায়কদের নিয়ে, আমি দেখছিলাম গতকালকে যে বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার গেটে তাকে আটকানো হয়েছে। তারপরে দেখলাম পশ্চিমবঙ্গ বিধানসভার গেট থেকে যখন তারা কোনো রকমে বেরিয়ে সন্দেশখালি পৌঁছাবার চেষ্টা করছেন, রাস্তায় তাদেরকে আটকে দেওয়া হয়েছে, সন্দেশখালি থেকে 60 কিলোমিটার আগে। এত ভয় কেন? এত সত্যকে প্রাণপণ ঢাকা চাপা দেওয়ার চেষ্টা কেন মুখ্যমন্ত্রীর? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা, আমি তো তার মধ্যে বিন্দুমাত্র মায়া মমতার কোনো রকম কোনো নিদর্শন দেখতেই পাচ্ছি না, আশাই করতে পারছি না। কোনো শব্দ তিনি খরচা করছেন না। আর তিনি যদি শব্দ খরচা করেন, সেটা অবশ্য আরও ভয়ঙ্কর হয়ে যাবে। সুজানের যখন ধর্ষণ হয়েছিল পার্ক স্ট্রিট কাণ্ডের সময়, তখন তিনি বলেছিলেন যে মেয়েটার চরিত্র খারাপ ছিল, শরীর থাকলে জ্বর ব্যাধি হয়, ধর্ষণও হতে পারে। যখন হাঁসখালির বাচ্চা মেয়েটা, নাবালিকা মেয়েটা ধর্ষিতা হলো, 13-14 বছরের, বলল মেয়েটি আগে থেকে গর্ভবতী ছিল, তারপরে বললো মেয়েটির চারিত্রিক দোষ আছে।
আজকে উনি যদি এখন সন্দেশখালী নিয়ে মন্তব্য করেন, উনিও বলবেন সন্দেশখালীতে হয়তো কিছুই হয়নি, উনি এটাই বলবেন, ওনার কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড। আজকে একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে তার রাজ্যের নারীদেরকে হাতে ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে মিছিল করতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে, প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে এই শাহজাহান শেখেদের মতো দুর্বৃত্তদের। ঠিক কোন সময়? আমি আপনাদের বলছি, শাহজাহান শেখ যদি আজকে এইভাবে গা ঢাকা দিয়ে না থাকতেন, তিনি যদি স্বমহিমায় শাসক দলের নেতা হিসেবে যদি তিনি এলাকায় ঘুরে বেড়াতেন তার প্রভাব খাটিয়ে, তাহলে আজকে মায়েরা এই প্রতিরোধ করতে পারতেন না। এই তো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। সিঙ্গুর নন্দীগ্রামে যে গণ আন্দোলনকে হাতিয়ার করে উনি উঠে এসেছিলেন সাধারণ ঘরের মেয়ে থেকে মুখ্যমন্ত্রী হয়ে, আজকে বর্তমানে পশ্চিমবাংলার দণ্ডমুণ্ডের কর্ত্রী, তো আমরা তো সেই গণ আন্দোলন দেখতে পাচ্ছি সন্দেশখালীতে। এই রাজ্যটাকে কোথায় নামিয়েছেন তিনি? এই যে মুখ্যমন্ত্রী, মানে আমাদের গোটা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের রাজ্যেই রয়েছেন, এবং আমাদের অত্যন্ত গর্বের বিষয় ছিল যে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, এবং তার কাছ থেকে সাধারণ মানে স্বাভাবিকভাবেই মহিলারা কিছু এক্সপেকটেশন রাখেন যে তিনি সুরক্ষা দেবেন, মহিলাদের সমস্যাগুলো বুঝবেন। কিন্তু পরিস্থিতিটা পুরোপুরি উল্টো হলো, যে মুখ্যমন্ত্রী মানে যেটা স্মৃতি ইরানি মানে দাবি করেছেন যে মুখ্যমন্ত্রীর যারা মানে পোষা গুন্ডা, কথাটা উনি এইরকম ভাবে বলেছেন, ঠিকই বলেছেন, যে এই ধরনের গুন্ডা যারা, উনি একদম ঠিক কথা বলেছেন। আজকে আপনি আমায় বলুন, মুখ্যমন্ত্রীর দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার রত্ন কারা? আপনি রত্নদের নামগুলো দেখুন। ক্যানিং, শওকত মোল্লা। আপনি চলে যান ডায়মন্ড হারবার, ওখানে ব্লক সভাপতি শামীম। আপনি এদিকে চলে আসুন বজবজ, মহেশতলা, আমতলা, ফলতা, জাহাঙ্গীর খান, তাকে আবার রাজ্য পুলিশ স্কট করে নিয়ে যাচ্ছে, কোন হরিদাস পালোটা একটা। আজকে আর আপনি দেখুন মালদাতে, মুর্শিদাবাদে কারা? হুমায়ুন কবির, আজকে কি হোসেন, এরাই তো মুখ্যমন্ত্রীর সম্পদ। আজকে শাহজাহান শেখকে জন্ম দিয়েছে কারা? শাহজাহান শেখকে জন্ম দিয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের শাসনতন্ত্রের বিলুপ্তির প্রাক মুহূর্তে। সেই শাহজাহান শেখকে সযত্নে একটা বিষধর সাপের মতো লালিত পালিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস শাসক দল। আর তাদের মাথার উপরে হাত রয়েছে কার? অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর। সে কোথায় গায়েব হয়ে গেল রাজ্য থেকে? রাজ্য পুলিশ কি করছিল? নাকে এটাই প্রশ্ন করছিলাম, যে সেই মানে সেখানকার তৃণমূলের আশ্রিত গুন্ডারা নাকি রাত্রিবেলায় গিয়ে দেখে আসছে যে কোন বাড়িতে সুন্দরী নতুন মানে অল্প বয়সী বিবাহিত বউ এসছে, তাকে রাত্রিবেলায় তুলে নিয়ে আসা হচ্ছে পার্টি অফিসে, গণধর্ষণ করা হচ্ছে। এবং এই সমস্ত বিষয়ে তো কোনো কথা মুখ্যমন্ত্রী বলছেনই না, উল্টে শেখ শাহজাহানের প্রশ্ন যখন তোলা হচ্ছে তিনি তখন মুখ বন্ধ করে থাকছেন। কেন? কি উত্তর দেবেন উনি? উনি কি উত্তর দেবেন? উনি আজকে নির্লজ্জতা, নৃশংসতার এমন চূড়ান্ত শিখরে নিজের রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ে গেছেন, মানে আমি মানে বলতে বাধ্য হচ্ছি, এমন বর্বরচিত একটা প্রশাসন চলছে পশ্চিমবাংলায়। উনি কি উত্তর দেবেন? এখন উনি যা উত্তর দেবেন সেটাই বুমেরাং হয়ে ওনার দিকে ফিরবে। আর ওনার মুখের উত্তরের মানুষ আশা করছে না। যদি মানুষ ওনার মুখের উত্তরের আশা করত, এই যে উনি বলতেন না লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, আজকে একদিক দিয়ে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উনি দিচ্ছেন, একদিক দিয়ে ঘরের লক্ষ্মীরা ধর্ষিতা হচ্ছে ওনার দলের ক্যাডারদের দ্বারা। এইটাই কি লক্ষ্মীর ভাণ্ডার? এটাই কি পশ্চিমবাংলার উন্নয়ন করেছেন উনি? এই অনুপ্রেরণা? মহারাজ, এই প্রসঙ্গটাতেই আসছিলাম, যে আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার, এবং সেটা কিসের জন্য উনি দিয়েছেন। সত্যি কথাই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ উনি 500 থেকে বাড়িয়ে 1000 করে দিলেন। তো এই 1000 করে দিয়েই কি তার মানে বাংলার মহিলাদের প্রতি সমস্ত পশ্চিমবাংলার মহিলাদের, সন্দেশখালীর মায়েদের সম্ভ্রম বা ইজ্জতের মূল্য নির্ধারণ করলেন 1000 টাকা? এছাড়া তার কিছু উত্তর দেওয়ার মতো নেই। আর কি বলবো? মানে কি লাইসেন্স দিয়ে দেওয়া হলো? মানে পশ্চিমবাংলার মা বোনেদেরকে, সন্দেশখালীর মা বোনেরা তো পশ্চিমবাংলারই মা বোন, সন্দেশখালীর মা বোনেদেরকে তার পার্টির ক্যাডারেরা, ওই কি শিবু টিবু কাদের কথা বলছিলেন, নিরাপদ সর্দার, শিবু টিবু, এরা কারা? এরা তো ওনার অনুপ্রাণিত জীব, এরা তো ওনার দলের সম্পদ। তো এই দলের সম্পদেরা এরা পার্টি অফিসে রাতভর তাদের ওপরে বর্বরচিত নৃশংস অত্যাচার করছে, তাদের সম্ভ্রম লুট করছে, আর তারপরে উনি দাঁড়িয়ে 500 থেকে 1000 টাকা বাড়িয়ে দিচ্ছেন। তার মানেটাকে উনি কি বলতে চাইছেন? যে মাতৃশক্তির সম্ভ্রমের মূল্য 1000 টাকা, এটাই তো বলতে চাইলেন বোধহয়। আমার তাই মনে হচ্ছে। আর আরেকটা আশ্চর্যের বিষয় আমি আপনাকে বলি, হয়তো আপনার প্রশ্নের মধ্যেও থাকবে।
আমি অবাক হয়ে না এই মুহূর্তে খোঁজ করছি কাদের জানেন তো, রাস্তায় দেখতাম আগে 2008-9 যখন বাম শাসনের শেষ সময় সিঙ্গুরে তাপসী মালিক হত্যাকাণ্ড হলো, ধর্ষণ হলো, নন্দীগ্রামে গণ আন্দোলন হলো, রাস্তায় নামতেন কিছু লোক, মন্দাক্রান্তা সেন, অপর্ণা সেন, কৌশিক সেনেরা। এরা আজকে কোথায়? এদের মোমবাতিগুলো কোথায় গুজে রেখেছেন? আমি তো দেখতে পাচ্ছি না। এরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বুদ্ধিজীবী, বড় বড় জ্ঞান দেন, বড় বড় কথা বলেন মিডিয়ার সামনে এসে, আমি তো দেখি। এরা আজকে কোথায় গেলেন? আজকে সন্দেশখালির ঘটনা নিয়ে কোনো বুদ্ধিজীবীকে তো রাস্তায় নামতে দেখছি না। এরা কি তাহলে দিবানিদ্রা এদের এখনো কাটেনি, না মোমবাতিগুলোকে অন্য কোথাও গুজে রেখে দিয়েছেন? কি বলবো আমি এদের সম্পর্কে? এরা কোথায় আজকে? পশ্চিমবাংলার যে কলকাতা শহরের তথাকথিত এলিট ক্লাসের বুদ্ধিজীবীরা, যারা সব ব্যাপারে টেলিভিশনের পর্দায় বসে বসে বড় বড় জ্ঞান দেয়, এটা করা উচিত, এটা করা উচিত নয়, না না এসব গুজব, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, তারা আজকে কেন উত্তর দিচ্ছেন না? তারা আজকে মুখ খুলছেন না কেন? আমি তো বলছি আপনাদের মাধ্যমে, অপর্ণা সেন, মন্দাক্রান্তা সেন, তিলোত্তমা মজুমদার, কৌশিক সেনেরা, ঋদ্ধি সেনেরা, যারা ভারতবর্ষের কোথাও কে গৌরী লঙ্কেশ হত্যা হচ্ছে তারা মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়লেন, মণিপুরে কোথায় কি হচ্ছে রাস্তায় মোমবাতি নিয়ে নেমে পড়লেন। হাঁসখালির মেয়েটা ধর্ষিতা হলে রাস্তায় নামেন না। সন্দেশখালিতে এত মায়েরা অভিযোগ করছে, একটা মেইন স্ট্রিম মিডিয়ার পর্দার মাধ্যমে সমস্ত চ্যানেল দেখিয়েছে, আপনারা দেখাচ্ছেন, সেইখানে দাঁড়িয়ে আজকে এরা কোথায় গেলেন? এবং এই লিস্টে আরেকজনের নাম আসে, তিনি হচ্ছে নচিকেতা চক্রবর্তী, যিনি রাম না জন্মভূমি। না, ওনার সম্বন্ধে আমি কোনো কথাই, ওনার বয়স হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বকছেন, শোটেও এখন টান পড়েছে, এখন আগের মতো গাইতে পারছেন না। ওনার সম্বন্ধে কী বলবো? ওনার জন্মবৃত্তান্ত নিয়ে আমার ওনাকে প্রশ্ন করা উচিত। ওনার বাবা বেঁচে থাকলে ওনার বাবাকেই আমি প্রশ্ন করতাম। এই তো সেই নচিকেতা চক্রবর্তী যে নিজের পূর্ববঙ্গের বাড়িতে, উনি তো বাঙাল পরিবারের ছেলে, কেন উদ্বাস্তু হয়ে ফিরে এসেছিলেন এখানে? শিকড় হারিয়ে নিজের ভিটে মাটি ছেড়ে তার পূর্বপুরুষকে কেন এপারে আসতে হয়েছে? এই নচিকেতা চক্রবর্তী যখন বাংলাদেশ গিয়েছিলেন, একটা ছবি আছে, আপনারা গুগল করলে পাবেন সেই ছবিটা। নচিকেতা চক্রবর্তী তার পুরনো ভিটের সামনে ঠ্যাং ছড়িয়ে পা ছড়িয়ে বসে আছেন, মাথায় হাত দিয়ে। আজকে সেই নচিকেতা চক্রবর্তীর মুখে এই কথা আসে কিভাবে? তো এদেরকে কোনো ধর্তব্যের মধ্যেই আনি না। এরা প্রত্যেকে সিলেক্টিভলি সেকুলার আর সিলেক্টিভলি প্রতিবাদী, বিষয়ভিত্তিক প্রতিবাদ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে একটা মোমবাতি মিছিল করে দেখান তো অপর্ণা সেনেরা। এত যদি দম থাকে ওনাদের, করবেন না, কারণ তালে প্যাঁদানি খেতে হবে। মহারাজ, আপনি একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল, তখন আপনি বলছিলেন যে আপনি সন্দেশখালি যাবার চেষ্টা করেছিলেন, আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীকেও তাই ফিরিয়ে দেওয়া হয়েছে। না না, ব্যাপারটা হচ্ছে ওরা সত্যকে ধামাচাপা দেওয়ার প্রাণপণ চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি তো শুধু বিজেপির বিরোধী দলনেতা নন। বিরোধী দলনেতা পদটা তো কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। বিজেপি সংখ্যা গরিষ্ঠতার দ্বিতীয় ভাগে অবস্থান করছে, তাই বিজেপি দলের উনি বিরোধী দলনেতা। কিন্তু বিরোধী দলনেতা এটা একটা কনস্টিটিউশনাল পদ, উনি তো বাম, কংগ্রেস, তৃণমূলেরও বিরোধী দলনেতা। আমাদের যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বিজেপি করি, সিপিআইএম করি, কংগ্রেস করি, তৃণমূল করি, আমার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবে। তেমনি করে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, এসইউসিআই, ফরওয়ার্ড ব্লক সবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তো বিরোধীদের মুখ, প্রতিনিধি। তিনি বিরোধীদের প্রতিনিধি হিসেবে ওখানে গেছেন, স্বাভাবিকভাবে এটা তার কাজ, তিনি সেটা দায়িত্বের সঙ্গে পালন করলেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমি সাধারণ সোশ্যাল মিডিয়াতে দুদিন আগে একটি পোস্ট করেছিলাম যে আমি সন্দেশখালি যেতে ইচ্ছুক এবং আমি সন্দেশখালিতে যাবই। তারপর থেকে অজস্র ফোন, সবটা ক্যামেরার সামনে বলা সম্ভব নয়, সেটা আপনি বুঝতেই পারছেন। তো একটাই অনুরোধ, আসবেন না, পরিস্থিতি খারাপ, হয়তো কোনো রকম ঘটনা ঘটে যেতে পারে। কি ঘটনা ঘটতে পারে? আজকে যেখানে একটা গ্রামের পর গ্রাম মায়েদের সম্ভ্রম নিয়ে টানাটানি, আজকে যেখানে গ্রামের পর গ্রাম মায়েরা তাদের ইজ্জতকে ভুলুণ্ঠিত করে পার্টি অফিসে বাবুদের কাছে দাসখত দিয়ে নিজেদের সম্ভ্রমকে বিক্রি করছেন 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, আমি তো তাই বলবো। সেখানে আজকে যদি একজন সাধারণ মানুষ হিসেবে, আমি কোনো সংগঠনের পক্ষ থেকে না, একদম সাধারণ একজন সন্ন্যাসী হিসেবে, হিন্দু সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমার হিন্দু মা বোন ধর্ষিতা হচ্ছেন, তার প্রতিবাদে আমার সন্দেশখালি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। সেটা অপরাধ পশ্চিমবাংলায়। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে সন্দেশখালি যেতে কারোর কোনো বাধা নেই, আমি রাজ্যের মহিলা কমিশনকে পাঠিয়েছি ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে। মহিলা কমিশনটা কি খায় না মাথায় দেয়? রাজ্যের মহিলা কমিশন কি কাজে লাগে? রাজ্যের মহিলা কমিশন, হাঁসখালির মেয়েটি যখন ধর্ষিতা হয় তখন রাজ্যের মহিলা কমিশন সেখানে গিয়ে কি বলেছিল? মেয়েটি গর্ভবতী ছিল,
এই মহিলা কমিশন, এ তো মুখ্যমন্ত্রী চাটুকার মহিলা কমিশন। রাজ্যের কোনো কিছুর প্রতি সাধারণ মানুষের ভরসা নেই, দেখতে পাচ্ছেন না? সবাই রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলছে, সবাই চাইছে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হোক, সবাই। আপনি দেখুন না, গতকালকে তো অনারেবল গভর্নর ওখানে গিয়েছিলেন, সিবি আনন্দ বোস, তাকে ওখানকার প্রতিবাদী নারীরা হাতে রাখি পরিয়ে দিয়ে বলছেন আপনি আমাদের ভাই, আমাদের গভর্নর হিসেবে নন, ভাই হিসেবে বলছি, আমাদের সম্ভ্রম রক্ষা করুন। তা কি কোথায় নিয়ে গেছেন রাজ্যকে? তাহলে রাজ্যপাল কি 355 ধারা ওখানে প্রয়োগ করতে পারবেন, কি মনে হয় আপনার? রাজ্যপাল কি করবেন আমি জানি না, রাজ্যপালেরও তো মতিগতি আমি ঠিক বুঝতে পারি না। কখনো উনি হাতে খড়ি দেন, কখনো উনি বিভিন্ন রকম। তো রাজ্যপালের উচিত এই মুহূর্তে ব্যক্তিগত চিন্তাধারাকে দূরে সরিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যাদের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, সেটা মায়েদের সম্ভ্রমই হোক, সেটা বিরোধী রাজনৈতিক দল করার অপরাধেই হোক, সেটা অন্য কিছুর কারণেই হোক, এই পশ্চিমবঙ্গটাতে তো প্রশাসনিক ব্যবস্থার কিছু নেই, আর সবটাই ধ্বংস হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এই অনুপ্রাণিত প্রশাসনকে শায়েস্তা করতে গেলে তো রাজ্যে 355 ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। সেটা ওনার করতে এত দ্বিধা কেন? কেন উনি সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন না বা সেটার বহিঃপ্রকাশ করছেন না? শুধু গেলেই তো সমস্যা মিটে যাবে না। উনি গেলে সমস্যা কি মিটছে? উনি তো অনেক জায়গায় গেছেন, মিটেছে কি সমস্যা? মহারাজ, এই যে একের পর এক মহিলারা যে এই মানে এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, হাতে ঝাঁটা, তারপরে বাঁশ ইত্যাদি নিয়ে বেরিয়ে আসছেন, এই যে স্বতঃস্ফূর্ত জনজাগরণ, এর কারণটা কি ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাওয়া? আপনাকে তো বলছিলাম যে 2008-9 সেই সময় দেখেছেন তো প্রতিবাদগুলো। গড়চক্রবেড়িয়াতে যখন নন্দীগ্রাম আন্দোলন চলছে, তখন গড়চক্রবেড়িয়াতে পাথর ফেলে দেওয়া হয়েছিল রাস্তায়, বড় বড় বোল্ডার, রাস্তার মধ্যে গাছের গুঁড়ি কেটে ফেলে দেওয়া হয়েছিল। কারা করেছিলেন? সাধারণ মানুষ তো, যারা ভূমিহীন হচ্ছেন তারাই তো করেছিলেন। সেটা তো একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল। আজকে যেটা দেখতে পাচ্ছি বা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, পশ্চিমবঙ্গবাসী যেটা দেখতে পাচ্ছে, ভারতবাসী যেটা দেখতে পাচ্ছে, বিশ্ববাসী যেটা দেখতে পাচ্ছে, এটাও সেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। পথ দেখাবে সন্দেশখালী, এতে কোনো সন্দেহ নেই। মহারাজ, উত্তম সর্দার, শিবু হাজরা, এদের সবাইকে নিয়ে তো মানে আমরা শুনতেই পাচ্ছি, এবং উত্তমকে তো মানে সাসপেন্ডও করা হয়েছে 6 বছরের জন্য। ও সাসপেনশনের কোনো মানে নেই, ওগুলো লোক দেখানি। ওনার যদি মুখ্যমন্ত্রীর, আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, মুখ্যমন্ত্রীর যদি সৎ সাহস থাকে, ওনার যদি দম থাকে, উনি ওনার পুলিশ দিয়ে শাহজাহান শেখকে গ্রেফতার করে এটাই দেখান। প্রশ্ন ছিল যে শাহজাহানকে নিয়ে কোনো কথা নয়। আমি তো বললাম, আমি তো আপনার প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নের যে গতিবিধি সেটার অনুসরণ করেই বললাম যে ওনার যদি সৎ সাহস থেকে থাকে মুখ্যমন্ত্রীর, তাহলে উনি ওনার রাজ্য পুলিশকে দিয়ে, সিআইডি বলে তো একটা বস্তু আছে, সেটা খায় না মাথায় দেয় নাকি, সেটা বিরোধী দল বা বিরোধী মানসিকতা যারা, তাদের ফোন ট্যাপিং করতে কাজে লাগে, আমাদের মতো লোকেদের। তো স্বাভাবিকভাবেই উনি ওনার এই সিআইডি, ওনার এই আইবি, তারা কি এখনো খোঁজ করে ওনাকে বলতে পারেনি যে ওনার আদরের দুলাল শাহজাহান কোথায় আছে? তাহলে কি মহারাজ এখানে সেই দুধেল গাই ব্যাপারটাই থেকে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দুধেল গাইয়ের ব্যাপার আছে, সামনে লোকসভা ভোট আছে, ভোট বৈতরণী পার করতে হবে, তারপরে ওনাকে ওনার ক্ষমতায় টিকিয়ে থাকতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ জাহান নামে চলে যাক, মুখ্যমন্ত্রী কিছু যায় আসে না, ওনাকে ওনার ক্ষমতায় বসে থাকতে হবে, উনি ওনার চেয়ার ছাড়বেন না। প্রাণ যায় পর বাঁচান না যায়, হিন্দিতে একটা প্রবাদ আছে, রামচন্দ্রের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। প্রাণ চলে গেছিল, তো চলে যেতে পারে, কিন্তু পিতৃসত্য পালনের জন্য বনবাসে আমি অবশ্যই যাব, সেটাকে আমি পালন করব, পিতৃসত্য পালন। তো মুখ্যমন্ত্রীর হচ্ছে প্রাণ চলে যাবে, পশ্চিমবঙ্গ জাহান নামে চলে যাবে, উনি তো পশ্চিমবাংলার মানুষের কথা বলেন, বাংলার মানুষের অধিকারের কথা বলেন। তো আজকে বাংলার মানুষ জাহান নামে যাক, কোনো অসুবিধা নেই, আমার চেয়ারটি আমাকে ধরে বসে থাকতে হবে। সন্দেশখালীর যে মা বোনেরা আছেন তারা বলছেন যে মিডিয়া সরে গেলেই একেবারে কাঁটায় কাঁটায় হিসাব ওরা বুঝে নেবে। ওরা এখন দূর থেকে, যেখানে তারা এখন মানে ওই জায়গায় এত স্বতঃস্ফূর্ত জাগরণ হয়েছে, তার জন্য তারা ওখান থেকে এখন সরে যেতে বাধ্য হয়েছে, এই শেখ শাহজাহান বা শিবুরা, এবং এরা নাকি ফিরে আসবে যখন মিডিয়া যখন সরে যাবে, তখন এসে তারা আবার সেই আগের মতো অত্যাচার চালাবে, এমন আশঙ্কা করছেন ওখানকার মা বোনেরা। এখন আপনার কাছে প্রশ্ন মহারাজ, যে বঙ্গীয় হিন্দু সেনা কি মা বোনেদের ইজ্জত বাঁচাতে কোনো পদক্ষেপ নেবে আগামী দিনে? বঙ্গীয় হিন্দু সেনা ইতিমধ্যেই ধামাখালি, সরবেরিয়া, সন্দেশখালির বিস্তীর্ণ জায়গা, আমি দুটো নাম করলাম, সেখানে ইতিমধ্যেই তার পরিকল্পনা শুরু করেছে। এবং শুনুন, 144 দিয়ে 144 ভায়োলেশন, বেশি দিন তো 144 ওরা রাখতে পারবেন না, একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এভাবে এটাকে বেশি দিন আটকে রাখা যাবে না। তো আজ বাদে কাল 144 উঠবেই, আর আমিও আজ বাদে কাল সন্দেশখালি যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। আর আমি সন্দেশখালিতে গেলে, দেখুন আমরা তো হিন্দু ধর্মের মানুষ, আমরা লড়াই
করার কথা বলবো না, কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তোলার কথা বলতেই পারি। এবং আমি ওখানে যাব কোনো উস্কানি দিতে নয়, আমি ওখানে যাব ওই মায়েদেরকে মাটিতে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করতে, তাদের লড়াইকে, তাদের সংগ্রামকে, তাদের প্রতিরোধকে, স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে। এবং তারা যাতে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ করতে পারেন, বঙ্গীয় হিন্দু সেনা তাদের জন্য আইনি পরিষেবা নিঃশর্তভাবে, নিঃস্বার্থভাবে তাদেরকে প্রদান করবে এবং প্রতি মুহূর্তে তাদের পাশে দাঁড়াবে। এলাকার লড়াই এলাকাতেই লড়তে হয়, সেটা আমাদের পক্ষে বাইরে থেকে গিয়ে ওখানে তাদের সঙ্গে সঙ্গবদ্ধভাবে করাটা সম্ভব নয়। এই কারণেই, কারণ যেহেতু আমরা বাইরের মানুষ, ওরা যখনই ওখানে প্রতিবাদের ঝড় তুলবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, আবার একবার আমরা ওনাদের পাশে গিয়ে একইভাবে দাঁড়াবো। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে বারবার সাংবাদিকরা নুসরত জাহানের কাছে প্রশ্ন করেছিলেন, তিনি বরাবর চুপ থেকেছেন। অবশেষে নীরবতা ভেঙেছেন এবং নীরবতা ভেঙে তিনি বলেছেন যে আমরা প্রশাসনিক তরফ থেকে যা যা বিষয় করবার বা যা যা এফেক্ট করানোর সেগুলো আমরা চেষ্টা করছি বা আমরা করবার চেষ্টা করছি। আমি নিয়মিত যোগাযোগ রাখি, কিন্তু এ বিষয়ে কোনো রাজনীতি করবেন না এবং আমাকে ঘৃতাহুতি দিতে বলবেন না। মানে উনি যদি কোনো রকম কথা বলেন সেটা বুঝি অগ্নিতে ঘৃতাহুতি হয়, এমন কথা উনি বলতে চাইলেন। কি বলবেন? কার নাম বললেন? নুসরত জাহান। কে উনি? ওনাকে বসিরহাটের মানুষ পেয়েছে নাকি লোকসভা ভোটের পর? প্রচারের সময় ছাড়া ওনাকে মানুষ পেয়েছে? হ্যাঁ, ওনাকে পাওয়া যায়, টিকটকে পাওয়া যায়, রিলস ভিডিও বানাতে পাওয়া যায়। ওনাকে আর কোন কাজে লাগেন উনি? উনি এলাকার মানুষের কষ্টের কথা কি জানেন? ভোটে জিতেছেন ছাপ্পা রিগিং করিয়ে, শাহজাহান শেখেদের মতো কয়েকটা দুর্বৃত্ত দুরাচারী অসভ্যকে দিয়ে। আজকে সেইখানে দাঁড়িয়ে সাংসদ হয়ে দিল্লিতে গিয়ে সব রকম সুখ ভোগ করছেন। উনি কি বলবেন এই বিষয়ে? ওনার কাছ থেকে এসব কথা আশাই করি না আমি। ঘৃতাহুতি দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? উনি তো এলাকাতে জানি না, উনি এলাকার সম্বন্ধে কিছু বোঝেনই না। মহারাজ, একটা প্রশ্ন, মানে এই প্রসঙ্গ থেকে বেরিয়ে একটা অন্য প্রশ্নে যাই। সেটা প্রশ্ন করতে গিয়ে একটু আমার বাধো বাধো ঠেকছে, কিন্তু তবুও করতেই হবে। যে একটা বিতর্কিত মন্তব্য করেছেন গায়ক কবির সুমন। তিনি বলছেন যে একাধিক মহিলার সঙ্গে তিনি থেকেছেন এবং তাকে যারা হিংসা করেন তারা এই কারণে হিংসা করেন কারণ তাদেরও খুব ইচ্ছা যে এরকম বহু মহিলার সঙ্গ পাওয়ার, কিন্তু তারা সেই সঙ্গটা পান না, তাই তিনি পেয়েছেন বলে তাকে হিংসা করেন। কি বলবেন এ বিষয়ে? এই কবির সুমন তো তৃণমূলের রত্ন, সাংসদ তো। এই কবির সুমন তো তৃণমূলের রত্ন ছিল, রাজ্যের শাসক দলের রত্ন ছিল। অসুস্থ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন দেখতে। এই কবির সুমন সম্বন্ধে কি বলবো আমি? প্রকাশ্য একটা কোনো একটি সংবাদ মাধ্যমের নাম করছি না, আপনারা বুঝে নেবেন। একটি সংবাদ মাধ্যমের একজন মিডিয়া জার্নালিস্ট তিনি ফোন করে কবির সুমনের কাছ থেকে কোনো বিষয়ের প্রতিক্রিয়া চেয়েছেন। তার উত্তরে তিনি কি বলেছেন? তিনি বাংলার মাকে কি ভাষা প্রয়োগ করেছিলেন? তো স্বাভাবিকভাবেই উনি মানসিক ভারসাম্যহীন, বিকৃত, কামুক প্রকৃতির একজন চরিত্রহীন লম্পট লোক। যে মানুষটা বিয়ে করার জন্য 40 বার ধর্ম পাল্টাতে পারে, তাকে আমি সুস্থ মানুষ তো মনেই করি না, তাকে ভারসাম্যযুক্ত মানুষও মনে করি না। সে একটা পাগল, বদ্ধ উন্মাদ। এবং আজকে তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের মতো একটা সুশীল শিক্ষিত ক্ষেত্রে বিদ্যা চর্চার, জ্ঞান চর্চার, পাণ্ডিত্য, মেধার পীঠস্থানে দাঁড়িয়ে এসব কবির সুমনের মতো এই ধরনের অবাঞ্ছিত ব্যক্তিত্বদেরকে আমাদের সহ্য করতে হচ্ছে। এর দায়ভারও তৃণমূলের। অভিনেতা দেব দীপক অধিকারী তিনি বলছেন যে দিদি আমার চোখে দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। এই দেবী কিছুদিন আগে তৃণমূল শাসিত মানে শাসকের 3টে পদ থেকে পরপর তিনি রিজাইন করেছিলেন। ইনি হঠাৎ করেই তিনি তৃণমূল ছেড়ে দেওয়ার একটা কথা বলেছিলেন যে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন, সিনেমাতে নতুন করে নজর দেবেন। হঠাৎ করেই কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যেই তিনি তার মত পাল্টালেন এবং পাল্টে তিনি বললেন যে তিনি দিদি এবং অভিষেক দুজনের ওপরেই ভরসা রেখে আবার নতুন করে রাজনীতির মঞ্চে ফিরছেন এবং ঘাটাল মাস্টার প্ল্যান সেটা মানে কেন্দ্র সরকারের টাকায় হবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে সেটা রাজ্য সরকারের টাকাতেই হবে, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। এবং এরপরেই দেব বললেন যে তিনি দিদির মতো সেরা মুখ্যমন্ত্রী আর দেখেননি। কি বলবেন এই বিষয়ে? এই সন্দেশখালীর ঘটনা দেখার পরেও দেবের মুখ থেকে এইসব কথা বেরোচ্ছে? মানে দেবও কি অনুপ্রাণিত হতে হতে মেরুদণ্ড, শিরদাঁড়া সব বিক্রি করে দিলেন নাকি? আমি দেবকে তো ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ বলে জানতাম, শুনেছি। আমি ওনার সঙ্গে পরিচিত নই, আমার ওনার সঙ্গে পরিচয় হওয়ার মতো কোনো পরিস্থিতিও হয়নি, আর খুব একটা ইচ্ছাও নেই।
কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে দেবের মতো একজন ভালো মানুষ, একজন অভিনেতা, রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, তিনি সন্দেশখালির এই ঘটনা দেখার পরেও একের পর এক রাজ্যে মা বোনের সম্ভ্রম নিয়ে টানাটানি হচ্ছে, এসব দেখার পরেও তিনি এই কথা বলছেন যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। আমার মনে পড়ছে হীরক রাজার দেশে বলে একটি বিখ্যাত সিনেমা ছিল। সেই হীরক রাজার দেশে চলচ্চিত্রতে এক গবেষক ছিলেন, তার একটা ঘর ছিল যেখানে মগজ ধোলাই করা হতো। তো উনি তো বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে কিছুদিন, এই দুদিন আগে মুখ্যমন্ত্রীর সাথে আর অভিষেকের সাথে বৈঠক করলেন। তো বৈঠক করে কি উনি কি মগজ ধোলাইয়ের ঘরে ঢুকেছিলেন? না, মগজটা ধোলাই হয়ে গেল, 3টে দপ্তর থেকে উনি পদত্যাগ করলেন। তারপরে কি যেটা করলেন, সুর শুনতে পেলাম যে সুর ওনার, তাতে মনে হলো সুরটা বেশ বেসুরো, তির্যক। দেবের সিনেমা আমি দেখি না, কারণ আমার প্রয়োজন পড়ে না, কিন্তু মুশকিল হচ্ছে দেবকে তো এটাও সত্যি যে পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ একটা সম্প্রদায়ের মানুষ তারা দেবের সিনেমা দেখেন, দেবের অভিনয় দেখেন, দেবকে পছন্দ করেন। আজকে ওনার মতো মানুষ যদি এই ধরনের সত্যের অপলাপ করেন, এই ধরনের মেরুদণ্ড বন্ধক রাখা মন্তব্য করেন, তো পশ্চিমবাংলার মানুষের কাছে ওনার কী ভাবমূর্তি থাকবে? তার মানে একটাই কথা আসবে, চড়ে চড়ে মাস্তুতো ভাই, তাই না? তো দেব কি করবেন, কোন দলে যাবেন, কোন দলে থাকবেন, কি করবেন, কি খাবেন, সেটা দেবের ব্যক্তিগত বিষয়। কিন্তু উনি বলছেন শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দেখেছেন। আমি দেবকে বলতে চাই, আমার আজকের দিনে দাঁড়িয়ে কোনো সন্দেহ নেই, বোধহয় আজকে যিনি মুখ্যমন্ত্রী, আগামীর ইতিহাসে তিনি সবচেয়ে নিন্দনীয় মুখ্যমন্ত্রীর দরজা পেতে পারেন বলে আমার মনে হয়। কারণ যা পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি প্রতি মুহূর্তে, সেখানে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তো দূরস্থ, ভালো মুখ্যমন্ত্রী দূরস্থ। গুড বেটার বেস্টের মধ্যে কোনোটা তো দেওয়া যাবেই না, বেটারও চলবে না, ওয়ার্স্টটাই বোধহয় কাছাকাছি যায়, এর বেশি তো আর কিছু আমি দেখছি না।